সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। রিজভি আর জ্যাক মিলে তাকে টেনে অন্যদিকে নিয়ে যায়। আর যে তাদের সরিয়ে ফেলার চেষ্টায় সেখান থেকেই ফের জড়িয়ে আসা গলায় চিৎকার করে ওঠে। হে আল্লাহ, তুমি তো জানো ও যেন আমার আর কেউ নেই, কিছুই নেই। তাহলে কেন তাকে এভাবে নিস্তব্ধ করে রেখেছো? শুনতে পাচ্ছ? হে মেয়ে, শুনতে পাচ্ছ? চোখ খোলো, আমি বলছি চোখ খোলো, কথা বলো। চিৎকার করো, তোমার রণবীরকে গালি দাও, কিন্তু এভাবে চুপ থেকো না। হে নীরবতা আমার সহ্য হচ্ছে না। আর যে চিৎকারে নার্সরা থমকে গিয়েছিল, কেউ এগোতেই পারছিল না। আর যে রিজভিদের ফেলে দরজার সামনে দাঁড়িয়ে দরজা চেপে ধরে পাগলের মতো ধাক্কাতে শুরু করেছিল। নার্সরা কাঁদতে শুরু করেছিল। ডাক্তাররা একে অন্যের দিকে তাকাচ্ছিল, কেউ কিছু বলতে পারছিল না। তারা আরজেকে শুধু ক্যামেরার সামনে দেখেছে, কিন্তু ক্যামেরার পিছনে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে, তাও আরজের মতো পুরুষ, এটা তাদের কল্পনার বাহিরে ছিল। নিজেদের ভ্রম ছুটিয়ে দুজন ডাক্তারই চলে গেল। এদিকে আরজে ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাত উঠে দরজার দিকে, তার বুক ওঠানামা করছে দ্রুত। তার মনে পড়ে যায় সোফিয়ার কথা, সন্তান সানা প্রেগনেন্ট ছিল। এই শব্দটা যেন তার মাথার ভেতর প্রতিধ্বনি তুলছে। সে স্থির হয়ে যায়, তার শ্বাস হঠাৎ কেঁপে ওঠে, ঠোঁট থেকে ফিসফিস করে বের হয়, আমার আমার বাচ্চা। এক পা পিছিয়ে যায় সে। হঠাৎই বিস্ফোরণের মতো ভেঙে পড়ে এসপি। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। দ্রুত পায়ে এগিয়ে এসে এক ঝটকায় আর্যের কলার চেপে ধরে, এতটাই শক্ত করে যেন তার হাতের ভেতর জমে থাকা সব রাগ, ভয়, অপরাধবোধ একসাথে বিস্ফোরিত হচ্ছে। আর্যে সামান্য চললেও পড়ে না, কিন্তু এসপি তার কলার চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, তুই তুই থাকতে তুই থাকতে ওর এই অবস্থা কি করে হলো বল? তুই কি করছিলি তখন? সে আর্যকে জোরে ধাক্কা দেয় দেয়ালের সাথে। দেয়ালে ঠেসে ধরে আর্যে চুপ, নিস্তব্ধ, যেন সব শব্দ তার ভেতরেই গিলে গেছে। এসপি ফের গর্জে ওঠে, আমি থাকলে নিজের বুক পেতে দিতাম, একবারও ভাবতাম না ওর গায়ে গুলি লাগতো না, লাগতো আমার গায়ে। আমি পারতাম, তুই পারলি না কেন? তুই তো সব পারিস। তোর পুরো পুরো শহর তোর নামে কাঁপে, জেবি কিং তুই। কিন্তু আজ আজ তুই কিছুই করতে পারলি না। এসপির গলা জড়িয়ে আসছে, শব্দগুলো কেমন কণ্ঠস্বর থেকে বের হতে চাইছে না। এইবার সে ধীরে ধীরে হাত ছেড়ে দেয়। তার হাত কাঁপছে স্পষ্ট। সে এক পা পিছিয়ে যায়, তার চোখে রাগ নেই, আছে শুধু অসহায়তার ভাঙা বিশ্বাস। তুই জানিস, যতবার আমি ভেঙে পড়েছি, বিপদে পড়েছি, সব সময় ও আমার সাথে ছিল, আমাকে তুলে দাঁড় করিয়েছে। আর আজ আমি কিছুই করতে পারছি না। এসপি দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে নিচে বসে পড়ে। আমার পেস্ট্রিকে আমি কখনো ওকে কাঁদতে দেইনি, একটা আঁচড়ও লাগতে দেইনি। আর তুই তুই ওকে রক্তে ভিজিয়ে দিলি। আমার সামনে বড় হয়েছে, যাকে আমি নিজের চোখের সামনে আগলে রেখেছি, যে কখনো একা রাস্তায় হাঁটলে আমি ছায়ার মতো পাশে থেকেছি। ওর দিকে কেউ খারাপ চোখে তাকালে আমি আগে দাঁড়িয়েছি। আর তুই তুই থাকতে ওর গায়ে গুলি লাগলো কিভাবে? আজ বিপরীত পাশ থেকে কোনো শব্দই এলো না। আর যে কখন থেকে একটা কথাই বিড়বিড় করছে, আমার সন্তান, আমার সানা, আমার ভালোবাসা। এসপি ঠোঁট বাঁকা হয়ে ওঠে তীব্র বিদ্রুপে। তুই আর চুপ করে কেন? কিছু বল। তুই তো সব পারিস না? তোর একটা ইশারায় মানুষ গায়েব হয়ে যায়, কিন্তু আজ একটা নিষ্পাপ প্রাণকে রক্ষা করতে পারলি না। কিন্তু এবারও বিপরীত পাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না, কেননা আর যে তার ভেতরে এখন একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে। করিডোরের বাতাস জমে যায়। দূরে দাঁড়িয়ে থাকা গার্ডরাও নিঃশ্বাস আটকে রাখে। অদূরে দাঁড়িয়ে থাকা সারহাদ, তার চোখে মুখে বন্ধ হয়ে আসছে। সে স্পষ্ট বুঝতে পারছে তার মেন্টাল ব্রেকডাউন হচ্ছে, মানে সে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। নয়তো সে কী করে ফেলবে ওই দিনের মতো, পরে আর মনে থাকবে না। তাই তাকে একটা নিরাপদ জায়গায় যেতে হবে নিজেকে শান্ত করার জন্য। তার কাঁপতে থাকা হাত দেখে এজাজ এগিয়ে আসে। বস, মনে হচ্ছে আপনার। সারহাদ তার বলার আগে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। সে যাওয়ার আগে ইয়ানকে বলে যায়, এসপিকে নিয়ে আসো, না হয় সেও অসুস্থ হয়ে যাবে। আর মহলে গিয়ে শানিদাকে নিয়ে আসো, ও সানামের জন্য কান্নাকাটি করছে। ইয়ান ওকে বস বলে চলে যায় এসপির দিকে। আর যে এখনও দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখ স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে ঝড় চলছে। বাইরে থেকে দেখলে মনে হবে সে শান্ত, কিন্তু তার বুকের ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে প্রতিটা সেকেন্ডে।
তার মাথার ভেতর একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে। আমার রক্ত। শব্দটা যেন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার কাছ থেকে, যেন নিজের ভার নিজেই বইতে পারছে না। তার পা ভারী হয়ে গেছে, প্রতিটা পদক্ষেপ যেন কোনো অদৃশ্য শিকল টেনে ধরে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্য, সানা রক্তে ভেজা তার হাত পেটের ওপর, আর সেই রক্ত শুধু সানার না, তার সন্তানেরও। করিডোরের ভেতর তখনও ভারী দম বন্ধ করা এক নিস্তব্ধতা ঝুলে আছে, যেন সময় নিজেই থেমে গেছে অপারেশন থিয়েটারে সেই লাল আলোটার নিচে। এসপিকে ইয়ান জোর করে সরিয়ে নেওয়ার পর জায়গাটা আরও ফাঁকা হয়ে যায়, কিন্তু সেই ফাঁকাটা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আর যে দাঁড়িয়ে আছে ঠিক দরজার সামনে, অচল নিস্তব্ধ, অথচ ভেতর ভেতর যেন হাজারটা ঝড় একসাথে বইছে। তার বুক ওঠানামা করছে দ্রুত, শ্বাস যেন ঠিক মতো ঢুকছে না ফুসফুসে। রিজভি কিছুক্ষণ আগে এসেছে। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে বেরিয়ে আসে ডক্টর সায়দা। আর যে এক ঝটকায় মাথা তুলে তাকায়। সে প্রায় দৌড়ে গিয়ে থামে তার সামনে, তড়িঘড়ি করে এক নিঃশ্বাসে প্রশ্ন ছড়ে, ডক্টর, সানা, আমার সানা কেমন আছে? আমার বাচ্চা, আমার সন্তান? প্রশ্নগুলো একসাথে বেরিয়ে আসে, অগোছালো এলোমেলো শ্বাসের সাথে মিশে। বলুন না, কিছু বলুন আন্টি। ডাক্তার সায়দা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন তার দিকে। তার অভিজ্ঞ চোখ অসংখ্য মৃত্যু, অসংখ্য জীবন মরণ দেখেছে, কিন্তু আজ এই ছেলেটার চোখে যে আতঙ্ক, সেটা অন্যরকম। তিনি ধীরে শান্ত স্বরেই বলেন, আর যে নিজেকে শান্ত করো। তার জবাবে আর যে হঠাৎ অসংলগ্নভাবে হেসে ওঠে, হাসি থামিয়ে চিৎকার করে বলে, আপনি আমাকে শান্ত হতে বলেছেন? ও ভেতরে শুয়ে আছে, রক্তে ভেজে, আর আমি শান্ত থাকবো? আই কান্ট ডু দিস আন্টি। পিছন থেকে রিজভি এবার একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। ডক্টর সায়দা নরম স্বরে বলে, লিসেন আর যে, গুলিটা সরাসরি ভ্রূণে লাগেনি। এক মুহূর্তে আর্যের চোখ স্থির হয়ে যায়, ফিসফিস করে আওড়ায়, মানে গুলিটা ভ্রূণের এক পাশে লেগেছে। আমরা চেষ্টা করলে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। এই কথাটা যেন বজ্রপাতের পর হঠাৎ আলোর ঝলকের মতো ধরা দিল আর্যের চোখে। ঠোঁটে এক টুকরো হাসি ফুটিয়ে বলে, আমার বাচ্চা বাঁচবে? সানা আমার বাচ্চা দুজনেই? হ্যাঁ আর যে, কিন্তু কি আন্টি? ডাক্তার সায়দা গম্ভীর শ্বাস নিয়ে বলে, কিন্তু প্রচুর ব্লাড লস হয়েছে, খুব বেশি। এই অবস্থায় দুজনকে একসাথে বাঁচানো খুব কঠিন। আর্যের চোখ বড় হয়ে যায়, এক মুহূর্তের আলো পর মুহূর্তেই নিভে যায়। সে মাথা নাড়ে। না, আপনি মিথ্যে বলছেন। আপনি ওকে বাঁচাবেন, দুজনকে বাঁচাবেন। আপনি যা চাইবেন দেব, যা লাগবে করবো শুধু। আর যে, এটা কোনো ডিল না, তোমাকে এখনই ডিসিশন নিতে হবে, মা নাকি সন্তান। এই দুইটা শব্দ যেন আর্যের পৃথিবীটা থামিয়ে দেয়। সে স্থির হয়ে যায়, তার কান যেন বন্ধ হয়ে গিয়েছে। চারপাশের সব শব্দ মিলিয়ে যায়, শুধু একটা শব্দ বারবার প্রতিধ্বনিত হয়, মা নাকি সন্তান। তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ে। সে পিছিয়ে যায় এক পা। তার চোখ তখন আর হিংস্রতা নেই, আছে শুধু অসহায়তা। তার কণ্ঠ শুকিয়ে আসছে, কণ্ঠনালী থেকে কোনো শব্দ নিঃসৃত হয় না। চোখের সামনে ভেসে ওঠে সানার হাসি, তার কণ্ঠ, তার অভিমান, তার ওয়াইফি বলে ডাকা। আর অন্যদিকে একটা অনাগত প্রাণ যে এখনও পৃথিবী দেখেনি, সে দু হাতে মাথা চেপে ধরে। এদিকে ডক্টর সায়দা তাকে তাড়া দিতে থাকে তাড়াতাড়ি বলার জন্য। আর যে ধীরে ধীরে চোখ বন্ধ করে, তার বুক ওঠানামা করছে ভারীভাবে। কয়েক সেকেন্ড যেন এক যুগের সমান। তারপর সে চোখ খোলে, চোখের কোণে জল চিকচিক করছে, ফিসফিস করে আওড়ায়, সানা, আমার ওকে চাই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমার বাচ্চা। অবশেষে চিকচিক করা অশ্রুটুকু গড়িয়ে পড়ে। সে মাথা নাড়তে নাড়তে বলে, আমার বাচ্চা আবার আসবে, কিন্তু সানাও একটাই। করিডোর নিঃশব্দ হয়ে যায়। ডক্টর সায়দা ধীরে মাথা নাড়েন। রিজভি একটা ফাইল এগিয়ে দেয় আর্যের দিকে। সাইন করতে হবে ইয়ার। আর যে ফাইলটার দিকে তাকিয়ে থাকে, এই একটা কাগজ, কিন্তু তার কাছে এটা যেন মৃত্যুদণ্ডের আদেশ। সে কলমটা তুলে নেয়, তার হাত কাঁপছে স্পষ্ট, এতটাই কাঁপছে যে ঠিকমতো ধরতেও পারছে না। তার চোখ ঝাপসা হয়ে আসছে। জীবনে সে কত কাগজে সাইন করেছে, ডিল, চুক্তি, মৃত্যু। একটা সাইন মানেই ছিল একটা সিদ্ধান্ত, কিন্তু আজ এই প্রথম তার হাত কাঁপছে। কলমটা কাগজে ছোঁয়ানোর আগেই থেমে যায়। সে ফিসফিস করে বলে, আই কান্ট ডু দিস। আমি নিজের সন্তানকে কিভাবে? তার গলায় আটকে যায় শব্দগুলো। ডক্টর সায়দা নরম স্বরে বলেন, আর যে, সময় নেই। আর যে চোখ বন্ধ করে,
এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কাগজের ওপর। তারপর কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। একটা সাইন, কিন্তু সেই সাইনের ভেতর লুকিয়ে থাকে একটা বাবার ভাঙা হৃদয়, একটা প্রেমিকের মরিয়া ভালোবাসা, একটা মানুষের সম্পূর্ণ আত্মসমর্পণ। সাইন শেষ করে তার হাত থেকে কলম পড়ে যায়, তার ঠোঁট কাঁপছে। ওকে বাঁচান, আমার সানাকে ফিরিয়ে দিন। আমি সব হারাতে রাজি, শুধু ও না। আর অপারেশন থিয়েটারের দরজা আবারও বন্ধ হয়ে যায়। ভেতরে শুরু হয় জীবন মৃত্যুর যুদ্ধ। আর বাইরে দাঁড়িয়ে থাকে এক স্বামী, যে আজ প্রথমবার সত্যিকারের ভেঙে পড়েছে। তার হাত তখনও কাঁপছে, হেলান দিয়ে মেঝেতে নেমে আসে তার বিশাল শরীরটা। যে মানুষটা কিছুক্ষণ আগেও পুরো একটা সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারত, সে এখন নিঃশব্দে হারিয়ে গেছে নিজেরই ভেতরে। তার দুই হাত ধীরে মুখের ওপর উঠে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। শব্দগুলো বের হচ্ছে না ঠিক মতো। আমি কি করলাম? তার চোখের সামনে বারবার ভেসে ওঠে সানার সেই রক্তমাখা মুখ, তার কাঁপা কাঁপা হাত, তার শেষ তাচ্ছিল্যের হাসি। আপনি আমায় মিথ্যে প্রমাণ করে দিয়েছেন। এই কথাটা যেন ছুরির মতো বারবার ঢুকে যাচ্ছে তার বুকে। আর যে হঠাৎ মাথা তুলে তাকায়, যেন এখনই দরজাটা খুলে যাবে, যেন সানা উঠে দাঁড়িয়ে বলবে রণবীর, কিন্তু কিছুই হয় না। শুধু লাল আলোটা জ্বলছে নির্দয়ভাবে। সে আবারও মাথা নিচু করে ফেলে, তার আঙুলগুলো মুঠো হয়ে যায়। আমি পারিনি, আমি ওকে বাঁচাতে পারিনি। আমি নিজের বাচ্চাকেও। বাকিটা শেষ করার আগেই তার গলা আটকে যায়। সে হঠাৎ দুই হাতে মেঝেতে আঘাত করে একবার, দুইবার, তিনবার। রিজভি দৌড়ে এসে তাকে ধরে। প্লিজ ইয়ার, কাম ডাউন। তুই এমন করলে ভাবির কি হবে? আর যে ধীরে শান্ত হয়ে আসে। সত্যিই তো, সে ভেঙে পড়লে সানাকে কে সামলাবে? তার শরীর আর তার কথা শুনছে না। তার কণ্ঠ এবার ফিসফিসে। আল্লাহ, শুধু একবার ওকে ফিরিয়ে দিন। এই মানুষটা যে কখনো কারো কাছে কিছু চায় না, আজ সে প্রার্থনা করছে ভাঙা, অসহায়, নিঃস্ব হয়ে। সময় গড়ায় মিনিট, ঘন্টা, আর যে এক জায়গায় বসে থাকে। কখনো দরজার দিকে তাকায়, কখনো চোখ বন্ধ করে। তার ভেতরে একটাই শব্দ, সানা। শুধু একটা শব্দ না, এটাই তার পুরো পৃথিবী। ডক্টর সায়দার কেবিনের ভেতর অদ্ভুতভাবে নিস্তব্ধ। বাইরে করিডোরে যন্ত্রের শব্দ, মানুষের হাঁটার আওয়াজ, সবই যেন এখানে এসে থেমে গেছে। দেয়ালের ঘড়িটার টিকটক শব্দটাও আজ অস্বাভাবিক রকম জোরে শোনা যাচ্ছে। টেবিলের একপাশে বসে আছে আরজে, তার কাঁধ ঝুঁকে আছে, দুই হাতে জড়ানো, আঙুলগুলো শক্ত করে চেপে ধরে, যেন নিজের ভেতর ঝড়টাকে কোনোভাবে আটকে রাখার চেষ্টা করছে। তার পাশে দাঁড়িয়ে আছে রিজভি। কেবিনের দরজাটা খুলে ডক্টর সায়দা ঢুকলেন। তার মুখে ক্লান্তি স্পষ্ট, একটা দীর্ঘ কঠিন অপারেশন শেষ করে আসা সার্জনের ক্লান্তি। আর যে দাঁড়িয়ে যায় এক ঝটকায়, তার কণ্ঠ কাঁপছে। আন্টি, সানা। একটা মুহূর্ত ডক্টর সায়দা তাকিয়ে থাকেন তার দিকে, তারপর খুব ধীরে বলেন, অপারেশন সফল হয়েছে। এই তিনটা শব্দেই যেন আরজের পুরো পৃথিবী বদলে দেয়। আরজের বুক হঠাৎ ভারমুক্ত হয়ে যায়। সে গভীর একটা নিঃশ্বাস নেয়, যেন এতক্ষণ সে শ্বাসই নিচ্ছিল না। তার চোখ বন্ধ হয়ে আসে এক মুহূর্তের জন্য, মাথাটা একটু নিচু হয়ে যায়, তার ঠোঁট থেকে বের হয় আলহামদুলিল্লাহ। সে চেয়ারে বসে পড়ে, আবারও দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। কিয়ৎকাল কেবিনে আর কোনো শব্দ হলো না। রিজভির সামনে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। দেখেছিস, আমি বলেছিলাম কিছু হবে না। কিন্তু আরজের থেকে কোনো প্রত্যুত্তর এলো না। সে শুধু নিঃশব্দে বসে থাকে, যেন এই মুহূর্তটা নিজের মধ্যে ধরে রাখতে চায়। ডক্টর সায়দা চেয়ার টেনে বসেন, তারপর একটু থেমে বলেন, তবে এই শব্দটা শুনেই আরজে আবারও মাথা তোলে। তার চোখে ফের আতঙ্ক ফিরে আসে। কি? ওর শরীর অনেক দুর্বল, প্রচুর ব্লাড লস হয়েছে। এখনও স্টেবল, কিন্তু খুব ক্রিটিক্যাল স্টেটের থেকে ফিরেছে। তাই কখন জ্ঞান ফিরবে কিছু বলা যাচ্ছে না। আরজে মাথা নাড়ে। ও বাঁচলেই হবে, আর কিচ্ছু লাগবে না আমার। রিল্যাক্স আরজে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওকে রেস্ট দিতে হবে, শারীরিকভাবে যেমন মানসিকভাবেও। এইবার আরজের কণ্ঠ নরম হয়ে আসে। আমি ওকে দেখতে পারি? ডক্টর সায়দা সরাসরি উত্তর দেন না, বরং তাকিয়ে থাকেন কিছুক্ষণ। আর যে কিছু একটা ভেবে ফের আওড়ায়, আমার বাচ্চাটা কোথায়? ও ঠিক আছে তো? কেবিনটা আবারও নিস্তব্ধ হয়ে যায়। রিজভি নিচের দিকে তাকিয়ে থাকে। ডক্টর সায়দা খুব ধীরে নিঃশ্বাস নেন, তারপর শান্ত গলায় বলেন, আরজে, সেটা বাঁচানো সম্ভব হয়নি। ওটা মাত্র একটা মাংসপিণ্ড ছিল। তাকে শেষ করতে না দিয়ে হঠাৎ আরজে চিৎকার করে ওঠে। চেয়ারটা ধাক্কা খেয়ে পড়ে যায়, তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে।
এটা মাংসপিণ্ড না, এটা আমার সন্তান, আমার রক্ত, আমার সব কিছু। আপনি কিভাবে বলতে পারলেন মাংসপিণ্ড? তার চোখে পানি এসে যায়, কিন্তু সেই পানি রাগে, যন্ত্রণায়, অসহায়তায় জ্বলছে। রিজভি দ্রুত এগিয়ে এসে তাকে ধরে। আর যে কাম ডাউন ইয়ার। আমি ওকে দেখিনি, একবারও না। আমি আমি ওর বাবা। ভাই প্লিজ। নিজেকে কন্ট্রোল করো আর যে, তোমার সামনে আরো বড় দায়িত্ব আছে। আর যে ধীরে ধীরে থামে, তার শ্বাস ভারী, চোখ লাল। ডক্টর সায়দা নরম গলায় শুধালেন, সানার অবস্থা মানসিকভাবে খুব খারাপ। সে মিসক্যারেজ করেছে, তার উপর মেন্টাল ব্রেকডাউন হয়েছে। ও জ্ঞান ফিরে কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না। এই মুহূর্তে ওর কাছে না যাওয়াই ভালো। ওকে সময় দিতে হবে। আমি আবারও বলছি, ওর কখন জ্ঞান ফিরবে সেটা বলা অসম্ভব। শুধু সার্জারি সফল হয়েছে। আর যে কিছু না বলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। কিছুক্ষণ পর সে ধীরে ঘুরে দাঁড়ায়, দরজার দিকে হাঁটতে শুরু করে। রিজভি তার মতলব বুঝে পেছন থেকে ডাকে, আর যে যাস না ইয়ার। আমি বলেছি এখন না যাওয়াই ভালো। কিন্তু আর যে দরজার কাছে গিয়ে থামে এক সেকেন্ড। সে খুব ধীরে বলে, আমি ওকে আর একা রাখতে পারবো না। এখন আমাকে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করলো, তবু আমি থাকবো, কারণ আমি ওর স্বামী আর আমি ওর বাচ্চার বাবা। দরজাটা খুলে যায় আর সে বেরিয়ে পড়ে। রিজভি মায়ের দিকে তাকিয়ে বলে, মম আই থিঙ্ক ইউ নিড মাই সাপোর্ট রাইট নাও। আমি আসছি। ছেলের কথায় মুখটা একটু বাঁকিয়ে নিলেন মিসেস সাইদা তুতমিশ। তার কথার উল্টে বললেন, হ্যাঁ, ওর তোমার সাপোর্ট দরকার, আর তোমারও তোমার বউয়ের সাপোর্ট দরকার। বন্ধুরটা বুঝতে পারছো, কিন্তু নিজেরটা বুঝতে পারছো না। বিরক্তিতে কপাল কুঁচকে নিল রিজভি। এটা কোনো কথা? তার মা রাত দিন শুধু তার বিয়ে নিয়েই কথা বলতে থাকবে। মম সবসময় তোমাকে এগুলো নিয়ে বলতে হবে? হ্যাঁ, আমি সবসময় বলি তুমি শুধু বিয়ে করো না। সমস্যা কি তোমার বিয়েতে? হ্যান্ডসাম, টল, সবকিছু ঠিক আছে, তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করছে না কেন? মম তোমার এইসব পাগলামিগুলো তুমি রাখবে। রিজভির একটা কথাও কানে তুললেন না বিপরীত পাশের ভদ্রমহিলা। তিনি নিজের মতোই বলতে থাকলেন, আচ্ছা আর যে ছোট বোন রিয়ানাকে তোমার কেমন লাগে? নিজের কপাল চাপড়ে রিজভি প্রত্যুত্তর করল, মম ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তার বাক্যখানা শ্রবণ হতেই চমকে উঠলেন ভদ্রমহিলা। কি, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেছে? আমি ওকে তোমার জন্য ঠিক করে রেখেছি, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে? মম তুমি তো হসপিটালে আসা প্রতিটা নতুন নার্সই আমার জন্য ঠিক করে রাখো। শুধু পরদিন ওদের বয়ফ্রেন্ড এসে ওদের নিয়ে যায়। তোমার দ্বারা যদি সম্ভব হতো তাহলে রবিবার আসা ভিক্ষুকদেরও তুমি আমার জন্য দেখে রাখতে। শুধু সোমবারের ওদের স্বামী এসে আমার নামে মামলা ঠুকে তারপর ওদের নিয়ে যেত। মামলা ঠুকুক, তারপরও একদিনের জন্য আমার কপালে বৌমতো জুটবে। উফ মম, তুমি বুঝতে কেন পারছো না? বিয়ে করলে তোমার ভাগের ভালোবাসাটুকু ভাগ হয়ে যাবে। ছেলের এমন যুক্তি শুনে হেসে দিলেন তিনি। বোকা ছেলে, কে বলেছে বিয়ে করলে ভালোবাসা ভাগ হয়ে যায়? বরং আমার ভালোবাসা আরো বেড়ে যাবে, আমার একটা মেয়ে হবে। রিজভি হার মেনে নিল। মায়ের সাথে আর কথা বাড়ালো না, কেননা সে জানে সে কোনোদিনও তার মায়ের সাথে কথায় পেরে উঠবে না। তাই সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল। এদিকে পিছনে থাকা মিসেস সায়দার তার এমন হেয়ালিপনা একদম সহ্য হলো না। তাই তিনি চিৎকার করে বলেন, যদি তুমি বিয়ে না করো তাহলে বাড়িতে তোমার ভাত নেই। আচ্ছা বিরিয়ানি রান্না করে রেখো। তোমার বাড়িতে জায়গা নেই। আচ্ছা বিরিয়ানি রান্না করে ফ্ল্যাটে পাঠিয়ে দিও। আমি কিন্তু বাড়ি যাব না। ঠিক আছে, ফ্ল্যাটে চলে আসো, সেখানেই বিরিয়ানি রান্না হবে। রিজভি তার দৃষ্টিগোচর হতেই মিসেস সায়দা দন্তবেশে আরও কতক্ষণ বকাঝকা করলেন তাকে। এবার টেবিলের উপর থাকা রিজভির বাবার ছবিটার দিকে তাকালেন। তার কাছে অভিযোগের সুরে বললেন, দেখেছো আলবি, দেখেছো তোমার ছেলেকে? ঠিক তোমার মতো। তুমি নিশ্চয়ই উপরে বসে বসে আমার তামাশা দেখছো, সেজন্যই তো আমাকে ছেড়ে চলে গেছো। এখন এটা বলো, এই ছেলেকে আমি বিয়ে কিভাবে করাবো? তুমি তো নাচতে নাচতে আমাকে বিয়ে করতে চলে গেলে, কিন্তু তোমার ছেলেটা এমন কেন হয়েছে? বিয়ের নাম শুনলেই কেমন অ্যালার্জি ওঠে তার। আর আজকে আর্যের জন্য সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। ছেলেটা রাজপ্রাসাদে জন্মালেও ছেলেটার জীবনে সুখটুকু জুটলো না। তারপর ধীরে তিনি চেয়ারে বসে আফসোসের ন্যায় বলেন, আচ্ছা আলভি, আজকে আমি ওকে একটা বড় মিথ্যে কথা বলেছি। কোনোদিন যদি সুযোগ হয় ওর থেকে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব আলভি, কিন্তু আমি যে নিরুপায়। আলভি, আমি কি বেশি অপরাধ করে ফেলেছি? এমন অনেক বাক্য মিসেস সায়দা অভিযোগের সুরে নিজের স্বামীর কাছে
জানাতে থাকেন। এটা তার অনেক দিনের অভ্যাস। সারাদিনে যা হয় তা তিনি নিজের স্বামীর ছবির সাথে কথা বলে তাকে জানান। আর যে করিডোরের শেষ প্রান্তে এসে সানার দরজার সামনে দাঁড়ায়, তার বুকের ভেতরটা আবারও কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য তার মনে হয় এই দরজা খুললেই হয়তো সব কিছু বদলে যাবে। হয়তো সানা তাকাবে না তার দিকে, হয়তো তাকাবে, কিন্তু সেই চোখে তার ভালোবাসা থাকবে না। হয়তো সে শুধু দেখবে ঘৃণা। আজের গলা শুকিয়ে আসে, তার ডান হাতটা ধীরে ধীরে এগিয়ে যায়। দরজার ঠান্ডা ধাতব হাতলে তার আঙুল ছোঁতেই যেন একটা শীতল স্রোত বয়ে যায় পুরো শরীর জুড়ে। কাঁপা কাঁপা আঙুলে সে হাতলটা চেপে ধরে। একটা গভীর নিঃশ্বাস নেয়, যেন নিজের ভেতরের সব ভাঙাচোরা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। তার মনে পড়ে সানার বলা সেই কথা। আপনি আমার বিশ্বাসকে হত্যা করেছেন। আর্যের বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। তার কপাল দরজার ওপর ঠেকিয়ে দেয় সে। খুব ধীরে ফিসফিস করে, মাই লাভ, আমি আসছি। হাসপাতালের এই করিডোরটা অদ্ভুতভাবে নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে হাজারো আতঙ্ক, অসংখ্য অশ্রু আর ভাঙা মানুষের নিঃশব্দ আর্তনাদ। সাদা আলোয় ভেসে থাকা দীর্ঘ করিডোরের শেষে দাঁড়িয়ে আছে একটি দরজা। নাম্বার প্লেটের নিচে ছোট করে লেখা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দরজার সামনে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর্যে। তার চোখ দুটো লাল, যেন রক্ত জমে উঠেছে ভেতরে। চোখের নিচে গভীর ক্লান্তি, তবু সেই ক্লান্তির আড়ালে এক টুকরো প্রশান্তি। তার নিঃশ্বাস ভারী এলোমেলো, প্রতিটা শ্বাস যেন বুকের ভেতর কাটা হয়ে বিচ্ছে। তার হাত ধীরে ধীরে উঠে আসে দরজার দিকে, কিন্তু হাতল ছোঁয়ার আগেই থেমে যায়। তার মনে হচ্ছে এ দরজার ওপাশে শুধু সানা নেই, ওপাশে তার পুরো পৃথিবী শুয়ে আছে, ভাঙা, রক্তাক্ত, নিস্তেজ। সাথে তার সব পাপ, সব ব্যর্থতা, সব অপরাধের বিচার। ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলে, মাই লাভ। তারপর হাতলটা শক্ত করে চেপে ধরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই নাকে আসে তীব্র অ্যান্টিসেপটিকের গন্ধ। কক্ষের একপাশে মনিটরের নীল সবুজ আলো জ্বলছে। স্ক্রিনে ওঠানামা করছে অনিয়মিত হৃদস্পন্দনের রেখা, বিপ বিপ বিপ। আর যে চোখ ধীরে ধীরে ঘরের ভেতর ঘুরে এসে থামে বিছানার ওপর। এখানে সাদা চাদরের ভেতরে শুয়ে আছে তার প্রাণভোমরা। মুখটা ফ্যাকাশে রক্তশূন্য, ঠোঁট শুকনো, চোখ বন্ধ, হাতের শিরায় স্যালাইনের সূচ ঢোকানো। আর্যের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যায়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, স্থির, নিস্তব্ধ, পাথরের মতো। তারপর ধীর কদমে এগিয়ে এসে বিছানার পাশে এসে দাঁড়ায়। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে পলকহীনভাবে। তার চোখে গভীর অবিশ্বাস। এই মেয়েটা, এই নিস্তেজ ভাঙা শরীরটা, এটা কি সেই সানা যে তাকে তর্কে হারিয়ে দিত, যে রাগে চোখ লাল করে ফেলতো, যে হাসলে পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে যেত, যে কাঁদলে তার ভেতরের দানবটা থেমে যেত? তার গলায় শুকিয়ে আসছে, নিচু স্বরে আওড়ায়। ওয়াইফি, বিপরীতে কোনো সাড়া নেই। সে একটু ঝুঁকে আসে। এই শুনছো, আমি এসেছি। না, নীরবতা ভেঙে কোনো আওয়াজ আসলো না। আর যে ধীরেই নিজের হাতটা বাড়িয়েও মাঝপথে থেমে যায়। মনের ভেতর ভয়রা উকি দিচ্ছে, যেন ছুলেই বুঝে যাবে সে সত্যিই তাকে হারাতে বসেছে। তার বড় আলতো করে সানার গালে হাত রাখে। অনুভূত হয় ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আর যে মুহূর্তে ব্যস্ত হয়ে পড়ে। এত ঠান্ডা কেন? সে ধীরে বসে পড়ে বিছানার পাশে। সানার হাতটা তুলে নেয় নিজের হাতে, দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, আদেশ ছড়ে, ওঠো। এই নাটক বন্ধ করো। সে জোর করে হালকা হেসে ফের বলে, আমি তোমার বিশ্বাস ভেঙেছি না, এখন তুমি শাস্তি দিবে, এইভাবে দিবে? রমণীর দিক থেকে কোনো সাড়া নেই। আর যে আবারও বলে, ওয়াইফি প্লিজ একবার চোখ খোলো। এভাবে কয়েকবার বলার পর যখন কোনো প্রত্যুত্তর এলো না, তখন হঠাৎ তার চোখে অন্যরকম উন্মাদনা জ্বলে ওঠে। নিজের দন্তপাটি পিষে বলে, হে জানোয়ারটার জন্য তো সব হয়েছে, তাই না? হে জানোয়ারটা মরে যাবে, নিজ হাতে গুলি করবো আমি, কিন্তু মরার আগে। সে আবারও ঝুঁকে পড়ে, সানার খুব কাছে এসে আওড়ায়, একবার তোমাকে দেখতে চাই, একবার, শুধু একবার তোমার মুখের আনবির শুনতে চাই। ওয়াইফি প্লিজ ওঠো। সানার হাতটা শক্ত করে চেপে ধরে, এতটা যেন যাই হয়ে যাক না কেন এই হাত সে আর ছাড়বে না। ফিসফিসিয়ে বলে, তুমি তো জানো আমি সব কিছু হারাতে পারি, কিন্তু তোমাকে না। তুমি না থাকলে আমি কিছুই না। আমি ভুল করেছি, আমি অনেক ভুল করেছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারিনি, কিন্তু তুমি বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না। তাহলে এখন এখানে চুপ করে আছো? সে ধীরে মাথা নিচু করে সানার হাত নিজের বুকের কাছে চেপে ধরে বলে, লিসেন, আমাদের বেবিটা। এই কথাটা বলতেই সে থেমে যায়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
হঠাৎ আর যে চিৎকার করে ওঠে। না না, ওটা মাংসপিণ্ড না, ওটা আমার সন্তান। কেন হিয়ার মি? ও বেঁচে আছে। তুমি ওঠো, আমরা আবার শুরু করব, আমরা আবার সব ঠিক করব। সে ধীরে সানার কপালে হাত রাখে, তার কণ্ঠ আবারও শান্ত হয়ে আসে। তুমি বলো, আমি সব করব, শুধু একবার চোখ খোলো। আর যে কিয়ৎকাল এভাবে বসে থাকলো সানার বিছানার পাশে, মাথা ঝুঁকিয়ে এক হাতে শক্ত করে চেপে ধরে রেখেছে সানার নিস্তেজ হাতটা, যেই হাত এক সময় প্রাণে ভরপুর ছিল, দুষ্টুমি করতো, রাগ করতো, তার চুল টেনে দিত। আর সেই হাত নিস্তেজ, তার চোখ লাল রক্তিম, যেন অনেকক্ষণ ধরে কান্না আর ঘুমহীন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। হঠাৎ সে মাথা তুলে দৃষ্টি স্থির করে সানার মুখে, এক দৃষ্টি তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে তার ঠোঁট নাড়িয়ে বলে, ওয়াইফি, তুমি ঘুমাচ্ছ নাকি আমাকে শাস্তি দিচ্ছ? কোনো উত্তর এলো না, আর যে ঠোঁটে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। ঠিকই তো, আমি তো শাস্তি পাওয়ার যোগ্য। তুমি জানো, আমি আজ প্রথমবারের মতো ভয় পেয়েছি। না গুলি, রক্ত, মৃত্যু, এসব কিছুকে আমি কখনো ভয় পাইনি, কিন্তু আজ আজ আমি ভয় পেয়েছি তোমাকে হারানোর। একটা দীর্ঘ নীরবতা ভেঙে কিছু একটা ভেবে ফের বলে, আর আর আমাদের বাচ্চা কোথায়? আমার বাচ্চা ওয়াইফি? এই শব্দটার সাথে সাথে যেন তার ভেতরের সব বাঁধ ভেঙে যায়। সে হঠাৎ সোজা হয়ে বসে পাগলের মতো চারিদিকে তাকাতে থাকে, যেন এই সাদা রুমের কোথাও লুকিয়ে আছে তার সন্তান। ও তো ছিল, তুমি তোকে বুকে নিয়ে ঘুরতে। আমার দিকে তাকিয়ে বলো, এটা কিন্তু তোমার মতো হবে না, আমার মতো হবে। সে হঠাৎ হেসে ওঠে, কিন্তু চোখ ঝাপসা হয়ে আসে। আমি বলছি না আমার মতো হবে, একদম জেদি। তার কণ্ঠ আটকে যায়, কথাগুলো কেমন জড়িয়ে আসছে। তারপরও ধীরে ধীরে ফিসফিস করে, কোথায় গেল ও? তুমি বলো, তুমি তো মা, তুমি জানো ও কোথায়? ও কি তোমাকে ছেড়ে চলে গেল, নাকি আমি ওকে মেরে ফেলেছি? আমার বাপগুলো ওকে মেরে ফেলেছে, তাই না? এই কথাটা বলেই সে থেমে যায়, ধীরে ধীরে নিজের মাথায় হাত রাখে, চুল মুঠো করে চেপে ধরে বিড়বিড়ায়, আমি আমি ওকে বাঁচাতে পারিনি, আমি আমার নিজের সন্তানকে বাঁচাতে পারিনি। আমি কিসের বাবা? আমি ওদের সব পারি, তাই না? আমি মানুষ মারতে পারি, সাম্রাজ্য করতে পারি, কিন্তু নিজের বাচ্চাকে বাঁচাতে পারলাম না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অবিরাম। সে ধীরে ধীরে সানার পেটের ওপর হাত রাখে, খুব সাবধানে, যেন এখনো ভয় পাচ্ছে। এখানে এখানে ছিল আমার বাচ্চা, আমার আর তোমার, আমাদের। আর আমি আমি জানতামই না যে আমি বাবা হতে চলেছিলাম। সে হঠাৎ মাথা নিচু করে সানার পেটের কাছে মুখ নিয়ে এসে কাঁপা গলায় ফিসফিস করে, লিসেন, তুমি কি শুনতে পাচ্ছ? বাবা, আমি আমি তোমার বাবা। তুমি একটু আগে এখানে ছিলে, তাই না? এখানে আমি তোর কোনো নামও রাখতে পারলাম না, একবারও ডাকতে পারলাম না বাবা মা। আচ্ছা, ও কি আমাকে বাবা বলে ডাকতো নাকি পাপা? তুমি একবার আমাকে ডাকলে না, একবার বললে না পাপা আমি আসছি। আমি অপেক্ষা করতাম, আমি সব ছেড়ে দিতাম, আমি তোমার জন্য অন্য মানুষ হয়ে যেতাম। আমি আর যে থাকতাম না, আমি শুধু তোমার বাবা হতাম। আমি তোমাকে করে নিতাম, তোমার ছোটো ছোটো আঙুল ধরতাম। তুমি হাঁটতে শিখলে আমি তোমার পাশে থাকতাম। তুমি যদি পড়ে যেতে আমি ধরতাম, তুমি যদি কাঁদতে আমি তোমার চোখে জল মুছতাম। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি তোমাকে একবারও ছুঁতে পারলাম না, একবারও পাপা বলে ডাকতে পারলে না। তুমি কি পাপাকে ক্ষমা করবে? আমি দেরি করে ফেলেছি, তোমার কাছে পৌঁছাতে পারিনি। তুমি কি একা চলে গেলে? তুমি কি অন্ধকারে ভয় পেয়েছিলে? তুমি কি মাকে ডাকছিলে নাকি আমাকে? আর প্রশ্নগুলো বাতাসেই ঝুলে থাকে উত্তরহীনভাবে। সে হঠাৎ ঝুঁকে পড়ে, সানার পেটের উপর মুখ রেখে নিঃশব্দে চোখের পানি ছেড়ে বলতে থাকে, আমাকে একবার সুযোগ দিতে পারতে, আমি সব ছেড়ে দিতাম। এই সাম্রাজ্য, রক্ত, এই সব ক্ষমতা সব আমি শুধু ওকে করে নিতে চেয়েছিলাম। একবার, শুধু একবার আমি ভালো ভালো বাবা হতাম। আমি চেষ্টা করতাম, আমি ওকে আমার মতো হতে দিতাম না, আমি ওকে ভালো মানুষ বানাতাম। সে থেমে যায়, তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে ধীরে ধীরে মাথা তোলে, চোখে মুখে একটা ভয়ঙ্কর শূন্যতা। কিন্তু আমি সুযোগটাই পেলাম না। ও এসেছিল একদম চুপচাপ, একটা খবর হয়ে। আর আমি জানতামই না, যখন আমার নিজের রক্ত আমার ভেতরে, আমার পৃথিবীর ভেতরে বের উঠছিল, ওয়াইফি ওকে আমাকে অনুভব করতো। আমি যখন রাগ করতাম, চিৎকার করতাম, মানুষ মারতাম, ও কি ভয় পেত? আমাকে জন্মানোর আগে আমার বাচ্চাকে ভয় পাইয়ে দিয়েছে, সেজন্য আমাকে না জেনে চলে গেল, আমাকে বাবা বানিয়ে বাবার অধিকার ঠিক কেড়ে নিয়ে গেল। তারপর হঠাৎ সে সানার দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত আকুতি ফুটে ওঠে। তুমি তো শক্ত, তুমি পারতে, তুমি কেন ওকে বাঁচাতে পারলে না? তুমি কথাটা বলতে গিয়েও সে থেমে যায়, নিজেই চমকে ওঠে। না না না, আমি এটা বলতে চাইনি, সরি, প্লিজ প্লিজ গেট আপ ওয়াইফি। আমাকে গালি দাও, মারো, চিৎকার করো, কিন্তু এইভাবে চুপ থেকো না। আমি নীরবতা সহ্য করতে পারছি না। তার চোখে ধীরে ধীরে অন্যরকম এক আলো জ্বলে ওঠে, অস্থির, অন্ধকার, বিপজ্জনক। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কোমরের পেছন থেকে একটা ঠান্ডা ধাতব বস্তু বের করে নিয়ে আসে, বন্দুক।
যেটাকে সে নিজের কপালের পাশে তোলে। বাদামি চোখজোড়া একেবারের জন্য সানার থেকে সরেনি। দেখছো, এই মুহূর্তে না উঠলে এ জানোয়ারটার বাঁচার কোনো অধিকার নেই। তার আঙুল ট্রিগারের উপর চেপে বসে। আমি সব শেষ করে দেব এইখানেই। হঠাৎ দরজা জোরে খুলে ভেতরে ঢুকে পড়ে রিজভি। তার চোখে আতঙ্ক। সে 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে আর্যের হাত চেপে ধরে। এক ঝটকায় বন্দুকটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ধাতব শব্দে বন্দুকটা মেঝেতে পড়ে গড়িয়ে যায়। আর্যের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, আর যে কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? তুই বুঝতে পারছিস তুই কি করতে যাচ্ছিলি? বিপরীত পাশের মানব থেকে কোনো শব্দ এলো না। আর্য একদম স্থির, তার দৃষ্টি এখনো সানার দিকে। সে যেন কিছুই শুনছে না। রিজভি তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে, আর যে আমার দিকে তাকাই আর। ধীরে ধীরে আর্য তার দিকে তাকায়, কিন্তু সেই দৃষ্টি শূন্য, ভাঙা। সে ফিসফিস করে বলে, ও উঠছে না কেন? ও ঘুমিয়ে আছে। অপারেশনের পরে ওকে সেডেট করা হয়েছে। 6 ঘন্টা লাগবে জ্ঞান ফিরতে। আর্য কিছু না বলে আবারও রমণীর গা ঘেঁষে বসে পড়ে। রিজভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই তাকে সতর্ক করে দিল। রিজভি, গেট আউট। আর যে তুই ওই সময় বন্দুক। আমি কোথাও যাচ্ছি না, আর না কিছু করবো সান ওঠা পর্যন্ত। রিজভি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে দরজার দিকে এগোয়। দরজা খুলে বের হওয়ার আগে একবার ফিরে তাকায়। সে দেখে একজন ভয়ঙ্কর নির্মম মানুষ চুপচাপ বসে আছে একটা মেয়ের হাত ধরে, যেন সেই হাতটাই তার শেষ ভরসা। দরজা ধীরে বন্ধ হয়ে যায়। রিজভি একবার বাইরে দাঁড়িয়ে থাকা 2 কপোতের দিকে তাকিয়ে বলে, ওদের একা ছেড়ে দাও। এসপি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রিজভি চলে যায়। এদিকে এসপি কিউত খান আগেই এসেছিল, কিন্তু ভেতরে আর্যকে দেখে আর যায়নি। এখানেই দাঁড়িয়ে কাছের ফাঁক গলিয়ে দেখছে। এদিকে এসপির বুকে মাথা রেখে সপ্তদোষী কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। সানিতাকে একটু আগেই ইয়ান বাড়ি থেকে নিয়ে এসেছে। সে রীতিমতো সারা বাড়ি জুড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সানিতা তার সানাসিসকে দেখবে। ওই সময়ে 7 সকাল থাকায় এসপি তাকে নিয়ে আসেনি, কেননা সে জানে সানিতা আসলে কান্নাকাটি করবে। যেখানে সে নিজেই নিজেকে সামলাতে পারবে না, সানিতাকে কিভাবে সামলাবে? এদিকে খুজদিল ফারুকিয়া বাড়িতে নেই। এসপির বিয়ের পরপরই তিনি ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছেন। যেহেতু সারহাদও ছিল না, তার উপর রাহিলা চৌধুরীও নেই, তাই গিনির পুরো দায়িত্ব তাকে দেখভাল করতে হচ্ছে। অতিরিক্ত ফর্সার তরুণ রমণীর সারা আদল লাল আভা হয়ে উঠেছে কান্নার তোড়ে। সানিতারও ছোটোবেলার সঙ্গী সানা, মাত্র 3.5 বছরের বড় ছিল তার। ছোটোবেলায় এসপির হাতে মার খেলে সানিতা কাঁদতে কাঁদতে কোনো দিকে না তাকিয়ে ডিরেক্ট সানার কাছে চলে যেত। আর অন্য কেউ মারলে সানা আর এসপি তাকে কেলানি লাগাতো। কত কত স্মৃতি তাদের 3 জনের ছোটোবেলার একসাথে খেলাধুলা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব। অথচ আজকে এইভাবে তার দুরন্তপনা সানাসিসকে দেখে যেন তার অশ্রুগুলো থামার নামই নিচ্ছে না। বহু কষ্টতে নিজেকে সামলে মাথা তুলে অশ্রুসিক্ত নয়নে এসপির দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, ফারহাদ ভাই, সানাসিস আগের মতো হয়ে যাবে তাই না? উনি বেবির কথা জানতে পারলে কি হবে? তার বিপরীতে আর একটা শব্দ আসলো না। সানা উঠে কী করবে সেটা এসপি নিজেও জানে না। তবে সে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া করছে যে সানা ঠিক আছে, এটাই তার কাছে বড় কথা। এসপি কিছু না বলে নিজের প্রেয়সীর মাথাটা আবারও বুকে চেপে ধরে। সানিতা সেভাবেই থেকে বলে, জানো, সানাসিস আমার কাছে কত প্ল্যানিং করেছিল। আরজিকে কিভাবে সারপ্রাইজ দিবে, কিভাবে বলবে। প্রেগনেন্সি টেস্টের কিটটাও যত্ন করে রেখে দিয়েছে, এটাও আরজিকে দেখাবে বলে। কতটা খুশি ছিল। আমাকে বলছিল এই বাচ্চাটার জন্য সে আরজিকে সব কিছুর জন্য মাফ করে দিবে, তারা নতুন জীবন শুরু করবে। আমাদের বিয়ের রাতেও আমাকে এগুলো বলছিল, কিভাবে কি করবে। এখন যদি বেবিটা। তার কথাগুলো বের হচ্ছে না, কেমন রুদ্ধ হয়ে আসছে কণ্ঠনালী। এসপি বুঝে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সানিতা চোখের পানিতে তার পুরো শট ভিজে গেছে। এসপি নিজেরও চোখের কোণ ভিজে উঠেছে। এসপির সামনে তাকিয়ে শুধু ফিসফিস করে বলে, এমনটা ওর সাথে না হলেও পারতো। তারপর দুজনে আবারও চলে যায় সারহাদের কাছে।
হাসপাতালের নির্জন করিডোর ধরে হুড়মুড়িয়ে প্রবেশ করে ঈশানী রওনাকের সাথে। রওনাক তাকে সানার কথা জানানোর সাথে সাথে সে নিজের শ্যুট ছেড়ে চলে এসেছে। সে একটা কোম্পানির অ্যাডের জন্য শ্যুটের ছিল, যেহেতু আর্যের একটা মুভির শ্যুট ইতিমধ্যে শেষ হয়েছে, তাই দ্বিতীয় মুভি দ্য সাইকো কিলারের শ্যুট আরও 2 সপ্তাহ পর শুরু হবে। তাই ঈশানী এই ব্রেক টাইমে নিজের মডেলিং ও অন্যান্য শ্যুটগুলো কমপ্লিট করে ফেলেছিল। তার মধ্যে এমন একটা খবর তার কানে আসে যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঈশানী রিজভিকে নজরে আসা মাত্রই তার কাছে দৌড়ে যায়, নিজের ধরা গলায় এলোমেলোভাবে প্রশ্ন করতে থাকে। রিজবি ভাই, ওই ডাইনি, না না, সানা, সানা কোথায়? কি 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 হয়েছে ওর? ও ঠিক আছে তাই না? রনক আমাকে শুধু শুধু মিথ্যে বলেছিল। তাকে মাঝপথে থামিয়ে ঈশানীর 2 বাহু ধরে রিজভির সান্ত্বনার স্বরে বলে, রিল্যাক্স ঈশা, কাম ডাউন, তোমার ব্রেনে চাপ পড়বে। কি করছো তুমি? ঈশানী এক ঝটকায় তার হাত সরিয়ে কঠিন কণ্ঠে বলে, তুমি আগে বলো ওই ডাইনিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ও ঠিক আছে ঈশা, এখন স্টেবল আছে, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। রিজভির বলা বাক্যটুকু শ্রবণ হতে ঈশানী একটা স্বস্তির শ্বাস ছাড়ে। তারপর কিছু একটা ভেবে ফের বলে, ওকে কে গুলি করেছে রিজবি ভাই? ঈশানীর এমন প্রশ্নে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে রিজভি। কি বলবে এই মেয়েটাকে? তার ভাইয়ের জন্য এমনটা হয়েছে? তার সৎ হোক, তবু নিজের রক্তের চাচা ওকে গুলি করেছে। কি উত্তর দেবে সে? তাই ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যায় সে। এটা এখনো জানা যায়নি, আর যে কাউকে কিছু বলেনি। রৌনাক, তুমি বরং ওর খেয়াল রাখো যাতে ও মেন্টালি উইক না হয়ে পড়ে। বাই। রিজভি এক নিঃশ্বাসে কথাগুলো উগড়ে দিয়ে একরকম পালিয়ে যাওয়ার মতো কেটে পড়তে চেয়েছিল, কিন্তু তা আর হলো কই। তার আগে ঈশানী বলে বসে এক চরম সত্য। মিথ্যে কেন বলছো তুমি? আমি শুনেছি ওরা বলাবলি করছে, এগুলো ঈশান মানে আমার ভাইয়া করেছে। রিজভি চমকে ফিরে তাকায় তার দিকে। কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে দ্বিধাদ্বন্দ্বের সাথে বলে ওঠে, লিসেন ঈশা, এখানে ভাইয়া কোথায়? আমি তার সাথে একবার কথা বলতে চাই। উনি যদি বেঁচেই থাকেন তাহলে 5 বছরে আমার সাথে কেন দেখা করতে আসেনি? আমি জিজ্ঞেস করতে চাই, আমি প্রতিটা ছুটির দিন আগে ওর কবর গিয়ে উনার জন্য কত কান্নাকাটি করেছি, কিন্তু উনি বেঁচে থেকেও আমার সাথে একবারও দেখা করতে কেন আসেনি? তুমি বলো ভাইয়া কোথায়? রিজভি কি বলবে বুঝতে পারছে না। ঈশানীকে কি বলে দিবে? আর যে এখনও ঈশানু রুটিকে মারেনি, তিলে তিলে মারার জন্য রেখে দিয়েছে। কিভাবে বলবে এই কথাটা? শত হোক, কোটি অন্যায় করলেও আপন ভাই। কিভাবে মেনে নিবে একটা মেয়ে তার ভাইয়ের ব্যাপারে এমন সত্য? তার ভ্রম ছুটিয়ে ঈশানী ফের বলে, আমি ভাইয়াকে জিজ্ঞেস করতে চাই, ও এসব কেন করেছে? কেন ও সানাকে গুলি করেছে? ঈশা, ডোন্ট বি প্যানিক, এখন এসব থাক, পরে দেখা যাবে। ঈশানী তার বিপরীতে টু শব্দটিও করলো না, শুধু বিড়বিড় করে বলতে থাকলো, আমার ভাইয়ের কারণে হয়েছে সব কিছু। ভাইয়াকে আমাকে বলতেই হবে কেন উনি এসব করেছেন, কার জন্য করেছেন। এমন আরও বাক্য সে আওড়াতে থাকে। রিজভি রওনাককে চোখে ইশারা দিয়ে সামলাতে বলে সে এগিয়ে যায়। হাসপাতালে সে কক্ষটিতে যেন সময় থেমে গেছে, যেখানে প্রতিটি সেকেন্ড নিঃশব্দে মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে। সেখানে দাঁড়িয়ে আছে 4টি মানুষ, 4টি ভিন্ন হৃদয়, 4টি ভিন্ন যন্ত্রণা, কিন্তু একটাই কেন্দ্র, সানা। রুমের বাতাস ভারী হয়ে উঠেছে। অক্সিজেনের গন্ধ, অ্যান্টিসেপটিকের তীব্রতা, আর অদৃশ্য আতঙ্ক সব মিলিয়ে এক অস্বস্তিকর নীরবতা তৈরি করেছে। বিছানার উপর নিথর পড়ে আছে সানা, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ দুটো বন্ধ, তবু সে মুখেই যেন লেগে আছে হাজারটা অপ্রকাশিত প্রশ্ন। ঘড়ির কাঁটা 8 ঘন্টা পেরিয়ে গেছে। ডাক্তাররা বলেছিল 6 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে, কিন্তু সময় পার হয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আর সেই সময়ের প্রতিটি মুহূর্ত প্রত্যেকের জন্য ছিল অনেকটা দহনপূর্ণ। এই সময়ের মধ্যে আর যে থামিনি একবারও। কখনো নার্সদের ওপর চিৎকার করেছে, কেন এখনো জ্ঞান ফিরছে না? কখনো ডাক্তারদের কলার চেপে ধরেছে। কিছু হলে তোদের কেউ বাঁচবে না। শেষমেশ ডক্টর সায়দা বাধ্য হয়ে ওটির রুম থেকে বেরিয়ে এসে তাকে শান্ত করে। তার চোখ রক্তাভ, চুল এলোমেলো, শ্বাস ভারী। একজন মানুষ নয়, যেন একটি পাগল, অস্থির জন্তু হয়ে উঠেছিল সে। রিজভিও তাকে বহুবার থামিয়েছে। সারহা চুপচাপ দূর থেকে দেখেছে। এসপি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে, কিন্তু কেউ কিছু বলেনি, কেননা আরজেকে থামানোর ক্ষমতা কারণেই। অবশেষে হঠাৎ সানার আঙুল কেঁপে ওঠে। প্রথমে খুব ধীরে, তারপর একটু বেশি স্পষ্টভাবে। সবাই একসাথে তাকায়। আরজের কণ্ঠ থেকে ফিসফিস করে বের হয়, সানা। তারপর ধীরে ধীরে ভারী চোখের পাতা কাঁপতে কাঁপতে খুলে যায়।
আলোটা প্রথমে অস্পষ্ট লাগে তার কাছে, সব কিছুই ঝাপসা। সে মাথা নাড়িয়ে তাকায়, একবার ডানে একবার বামে। চারপাশের মুখগুলো তার কাছে পরিচিত কিন্তু যেন দূরের। মাথার ভেতর ভারী যন্ত্রণা, মনে হচ্ছে শরীর সম্পূর্ণ অবশ হয়ে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবু সে বুঝতে চেষ্টা করে সে কোথায়। তার চোখ এসে থামে আর্যের ওপর। আর যে এতক্ষণ দাঁড়িয়েছিল মৃত্যুর প্রহর কোণে, সে যেন হঠাৎ জীবনে ফিরে আসে। তার বুক ভেঙে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়, ফের বলে, ওয়াইফি। সারহাদ পাশ থেকে ধীরে চোখ বন্ধ করে। তার ঠোঁটের কোণে ক্ষীণ একটা স্বস্তির ছায়া ফুটে ওঠে। এসপি গভীরভাবে তাকিয়ে থাকে, তার চোখে অদ্ভুত এক প্রশান্তি, যেন সে নিজের ভেতরের ভয়টাকে একটু হলেও নামাতে পেরেছে। সানা ডান পাশে দাঁড়িয়ে থাকা সানিতা নিঃশব্দে কেঁদে ফেলে। কিন্তু এসব অনুভূতির মাঝে সানার যেন হঠাৎ কিছু মনে পড়ে যায়। তার শ্বাস আটকে আসে, তার কাপা হাত ধীরে ধীরে উঠে নিজের পেটের ওপর গিয়ে থামে। একটা দীর্ঘ নীরবতা কাটিয়ে শুকনো স্বরে বলে, আমার আমার বাচ্চা। এই একটি বাক্য যেন রুমের সমস্ত শব্দ, সমস্ত নিঃশ্বাস, সমস্ত অস্তিত্বকে থামিয়ে দেয়। সবাই স্তব্ধ। আর যে এতক্ষণ শুধু তাকে ফিরে পাওয়ার আনন্দে ভেঙে পড়েছিল, সে যেন হঠাৎ পাথর হয়ে যায়। তার চোখ স্থির হয়ে যায় সানার মুখে। এই প্রশ্নের উত্তর তার কাছে আছে, কিন্তু কণ্ঠস্বর থেকে বের হচ্ছে না। তার বুকের ভেতর যেন কেউ ছুরি চালাচ্ছে। সানার কণ্ঠ এবার একটু জোরালো হয়, আমার বাচ্চা কোথায়? সানার রুমটা তখন এক অদ্ভুত ভারী নীরবতায় আচ্ছন্ন, যেন দেয়ালগুলো নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। মৃদু সাদা আলোয় ভেসে থাকা কক্ষের প্রতিটি কোণায় ক্লান্তির ছাপ, আতঙ্কের দাগ আর দীর্ঘ অপেক্ষার চাপা যন্ত্রণা জমাট বেঁধে আছে। সাদা দেয়াল, সাদা চাদর, সাদা আলো, সব কিছু যেন নিষ্প্রাণ, অনুভূতিহীন। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা উচ্চারণ করার সাহস কারো নেই। বিছানার উপর আধা শোয়া সানা, তার চোখ দুটো সদ্য জেগে উঠে কিছু খুঁজছে, চাইছে, কিছু অনুভব করতে চাইছে। তার ডান পাশে দাঁড়িয়ে থাকা সানি তার ঠোঁট কাঁপছে, বারবার নিজের হাত মুঠো করে ধরে রাখছে, যেন নিজেকে সামলে রাখতে পারে। বাম পাশে কিছুটা দূরে সারহাদ, চোখ নামানো, চোয়াল শক্ত, বুকের ভেতর তোলপাড় হলো, মুখে এক অদ্ভুত স্থিরতা। সানি তার একটু পেছনে এসপি দাঁড়িয়ে আছে, দুই হাত শক্ত করে জড়িয়ে। আর ঠিক সানার ডান পাশে দাঁড়িয়ে আছে আরজে, কিন্তু তাকে দেখে এমন মনে হচ্ছে যেন দাঁড়িয়ে নেই, তার পুরো অস্তিত্ব যেন ঝুলে আছে এক অনিশ্চিত মুহূর্তে। এই নীরবতার মাঝেই সানা ধীরে ধীরে নিজের পেটের ওপর হাত রাখে। তারপর হঠাৎই যেন ভেঙে পড়া আকাশের মতো শব্দ করে কেঁপে ওঠে তার হাত। বুকের ভেতর জমে থাকা অজস্র চিৎকার একসাথে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। একটা মা যখন নিজের অস্তিত্ব হারায়, তার শব্দ ঠিক তেমনভাবে। সে কাঁপা কাঁপা স্বরে আওড়ায়, আমার বাচ্চা কোথায়? তার দুই হাত অস্থিরভাবে নিজের পেটের ওপর ছুটে বেড়াতে লাগলো, যেন সেখানে এখনও কোনো স্পন্দন খুঁজে পাবে। কিন্তু স্পর্শের নিচে ছিল শুধু নির্মম, নিষ্ঠুর, নিস্তব্ধ শূন্যতা। তার অধৈর্যরা কাঁপছে, মনে হচ্ছিল সে বাস্তবতার সাথে লড়াই করছে, আর বাস্তবতা তাকে নির্মমভাবে বারবার পরাজিত করছে। রুমের ভেতর দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ, বাতাস ভারী হয়ে আছে, কারো সাহস নেই একটা শব্দ উচ্চারণ করার। শুধু সানার ভাঙা কণ্ঠ বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তার আঙুল কেঁপে ওঠে, শ্বাস ভারী হয়ে আসে। সে কাঁপা কাঁপা স্বরে ফের প্রশ্ন করে, আমার বাচ্চা? সানা একবার তাকায় সানিতার এসপির দিকে। দুজনেই চুপ, কেউই বুঝতে পারছে না এত বড় একটা সত্য কিভাবে বলবে। কেউ কিছু বলছো না কেন? আমার বাচ্চা কোথায়? ঠিক আছে তো? তার প্রশ্নগুলো একটার পর একটা ছুটে আসে, কিন্তু প্রতিটা প্রশ্নই দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে প্রত্যুত্তরহীন। সানি তার সহ্য করতে পারল না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে ধীরে এগিয়ে এসে নরম স্বরে আওড়ায়, সানাসিস, রিল্যাক্স, ও আবার আসবে। এই একটা বাক্য যেন বজ্রপাতের মতো আঘাত করলো রমণীর মস্তিষ্কে। তার পুরো শরীর হঠাৎ থেমে যায়, চোখ জোড়া স্থির হয়ে যায়। কিয়ৎকালে নীরবতা কাটিয়ে সানা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, না 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 না, এটা মিথ্যা, এটা মিথ্যা। হঠাৎ সে নিজের পিঠ শক্ত করে চেপে ধরে। না, ও আছে, আমি অনুভব করছি আমার বাচ্চা আছে। মিথ্যে বলছো তোমরা মিথ্যে বলছো। ধীরে ধীরে তার স্মৃতিপটে একে একে কাল রাতের সব ফিরে আসতে শুরু করে। সে কিছুক্ষণ একদম স্থির হয়ে থাকে, যেন তার ভেতরের সব অনুভূতি হঠাৎ নিঃশেষ হয়ে গেছে।
তারপর একটা একটা করে মনে পড়ে রাতের সেই মুহূর্ত, ঈশানের বলা সত্য, নিজের চোখে দেখা আর্যের হিংস্রতা, সর্বশেষ তার গুলি আর সেই অসহায় যন্ত্রণা। তার চোখের দৃষ্টি বদলে যায়, সেই দৃষ্টি দখল করে নেয় একটা ফাঁকা শূন্যতা। সে হঠাৎ নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরে, যেন স্মৃতিগুলোকে আটকে রাখতে চাইছে। কিন্তু স্মৃতি তো থামে না, ওগুলো ঢেউয়ের মতো এসে তাকে ডুবিয়ে দিল। সে দেখল তার হাসি, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কিছু সেই ছোট প্রাণটাকে ঘিরেছিল। সে নাম ভেবেছিল, সে কল্পনা করেছিল ছোট ছোট হাত, সে ভেবেছিল আর যে তাকে কোলে নিয়ে হাসছে। সব কিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সানা হঠাৎ উঠে বসতে চায়, স্যালাইনের তারে টান পড়ে, কিন্তু রমণীর সেদিকে কোনো পরোয়া নেই। সে নিজের পেট চেপে ধরে বলতে থাকে, আমার বাচ্চা, আমার বাচ্চা, ও ছিল। আমি ওকে অনুভব করতাম, ও আমার ভেতরে ছিল। আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কত। পাশ থেকে আরজি নিজেকে সংবরণ করে ধীরে তার দিকে এগিয়ে আসে, কেননা ডক্টর সায়দা তাকে বলেছে সানার জ্ঞান ফেরার পর আগে দেখতে হবে সে কেমন বিহেভ করছে এবং সে অনুযায়ী রিয়াক্ট করতে হবে। আরজে কণ্ঠ খাদে নামিয়ে ডাকে। ওয়াইফি লিসেন। আরজের কণ্ঠস্বর কানে আসতে রমণী ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তার দিকে তাকায়। সে এতক্ষণ তাকে লক্ষ্য করেনি, কিছু সেকেন্ড সে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল শূন্যতা, তারপর সেই শূন্যতা ধীরে ধীরে রূপ নিল এক ভয়ঙ্কর ক্রোধে। সে ফিসফিস করে বলল, আপনি? আরজে ধীরে ধীরে এগিয়ে এলো। সানা, আমরা আবার। চুপ, আপনি একটা শব্দ বলবেন না। আপনি আমার বাচ্চার খুনি। আকস্মিক সে কাঁপতে কাঁপতে সানিতার দিকে ঝুঁকে এক ঝটকায় তাকে জড়িয়ে ধরল, এত জোরে যেন কেউ তাকে ছিনিয়ে নিতে আসছে। তার কণ্ঠ ফুঁড়ে বের হয়, ওকে নিয়ে আয় প্লিজ, কেউ ওকে নিয়ে আয়। আমি ভুল শুনেছি, আমি আমার বাচ্চা আছে আমার বাচ্চা। সানিতা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। সানা হঠাৎ মাথা তুলে চারিদিকে তাকায়, তার চোখে এখন এক ধরনের ভয়ঙ্কর উন্মাদনা। তারপর আবারও আরজেকে দেখে বলতে শুরু করে, ও আমার বাচ্চাকে মেরে ফেলেছে, ও খুনি ও। আপনি আমার বাচ্চার খুনি, আপনি আমার বাচ্চাকে মেরে ফেলেছেন। সে আরজের দিকে আঙুল তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ঠিক কতগুলো বাচ্চাকে মেরেছেন, কতজনকে মেরেছেন আপনি। তাদের অভিশাপ, তাদের কান্না সব আমার বাচ্চার উপর গিয়ে পড়েছে। ওরা এসে নিয়ে গেছে, ওরা আমার বাচ্চাকে নিয়ে গেছে, আমার বাচ্চা শাস্তি পেয়েছে। এমন অপবাদের বিপরীতে পাশের মানব থমকে দাঁড়িয়ে গেল। তার হাত মাঝ আকাশে স্থির, চোখে মুখে ফুটে ওঠে সেই মুহূর্তে এমন এক অসহায়তা, যেন সে কিছুই করতে পারছে না, কিছুই ঠিক করতে পারছে না। আর যে ফের বলল, সানা প্লিজ। না, আপনি কাছে আসবেন না। আপনি খুনি, আপনি আমার বাচ্চাকে মেরেছেন। আপনি আমার বাচ্চা। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি ওকে দেখতাম, আমি ওর জন্য স্বপ্ন দেখতাম। ও আমার মা বলবে, আমি ওকে কোলে নেব। ও কোথায়, আমার বাচ্চাটা কোথায়? আমাকে দিন ওকে, আমি ওকে দেখতে চাই। সে পাগলের মতো চারিদিক তাকিয়ে বলতে থাকলো, ও একা ভয় পাচ্ছে, ও আমায় ডাকছে। আপনারা কেন ওকে আমার কাছে আনছেন না? আর যে তার কথা শুনল না। সে আবারও এগিয়ে আসে। এটা দেখা মাত্রই সানা সানিতাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমায় বাঁচাও, ওকে আমার কাছে থেকে সরাও। রমণী আর্যের দিকে তাকিয়ে চিৎকার করে, আপনি আমার কাছে আসবেন না, আপনি খুনি। আপনি কতগুলো জীবন নষ্ট করেছেন, তার শাস্তি আমার বাচ্চাটা পেয়েছে। আপনার পাপের শাস্তি আমার সন্তান দিয়েছে। পুরো রুম স্তব্ধ, সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আর্যের ফের এক পা এগোয়। ওয়াইফি প্লিজ। না, এক পাও এগোবেন না। আপনার জন্য ও আমায় ছেড়ে চলে গেছে, আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আমার মা। আর্য আবারও এগোতে চায়, কিন্তু এবার সানা মাথা তুলে তাকায় এসপির দিকে। তার চোখে আতঙ্ক স্পষ্ট। এসপি, এই লোকটাকে এখান থেকে যেতে বল। এসপি, ওকে দেখতে চাই না, আমি খুনিকে দেখতে চাই না। লিসেন ওয়াইফি, তুমি ভুল বুঝছো। আপনি খুন করেননি, আপনি কতজনকে মেরেছেন। ও আমায় বলেছে কতজনের জীবন নিয়েছেন। আপনি তার শাস্তি কে পেয়েছে জানেন? সে নিজের পেট চেপে ধরে বলে, আমার বাচ্চা। আপনার পাপের শাস্তি আমার বাচ্চা পেয়েছে, আমার নিষ্পাপ বাচ্চাটা। আপনি খুন করেছেন আমার বাচ্চাকে। রমণীর কণ্ঠ থেকে নিঃসৃত হওয়া কথাগুলো এক একটা বজ্রপাতের মতো আঘাত করে আর্যকে। সে থেমে যায়, কিছু বলতে গিয়েও শব্দগুলো কেমন বের হচ্ছে না। তার সামনে থাকা মেয়েটা, যার জন্য সে সব কিছু ধ্বংস করে দিতে পারে, আজ সেই মেয়েটাই তাকে বলছে খুনি।
হ্যাঁ, সে খুনি, কিন্তু নিজের সন্তানের এতটা নিষ্ঠুর ভাবছে তাকে, যেখানে সোফিয়া জাওয়ানের মতো মহিলারাও নিজের সন্তানের দিকে বন্দুক তুলতে হাত কাঁপছিল। এসপি হাতের উল্টো পিঠে নিজের চোখ মুছে এগিয়ে এসে শান্তভাবে বলল, পেস্ট্রি, রিল্যাক্স, কাম ডাউন ইয়ার, সব ঠিক। এটুকু বলে সে সানার মাথায় হাত রাখতে আর যে পুরো রুম কাঁপিয়ে গর্জে ওঠে। কুত্তার বাচ্চা হাত ছড়া, ওর গায়ে হাত দিবে না। সবাই থমকে গেল। এসপি ধীরে মাথা ঘুরিয়ে আর্যের দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু কিছু বলল না। এদিকে সারহাদ, সে এতক্ষণ একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন তার শরীর আছে কিন্তু প্রাণ নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা, ভেঙে পড়া ছিন্ন ভিন্ন মানুষটা, এই কি সেই সানাম? রুমের ভেতরে আবার সানার চিৎকার, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমাকে আমাকে দিয়ে দাও, আমার বাচ্চা, আমি ওকে ছাড়বো না, কেউ ওকে ছুতে পারবে না। সে হঠাৎ নিজের পেট আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওকে বাঁচাতে পারলাম না, মা তোকে বাঁচাতে পারলো না বাবু, তুই আমায় মাফ করে দে প্লিজ, একবার ফিরে আসো না, তুই তো আমার ভেতরে ছিলি, বল, তুই তো আমার হৃদয়ের সাথে জড়িয়েছিলি, তাহলে চলে কেন গেলি? না না, তুই যাসনি, তুই এখানেই আছিস তাই না? বল বল না শোনা। তারপর আবারও কান্না করতে শুরু করে। একটা শক্তপোক্ত মানুষ এইভাবে ভেঙে গেলে তাকে আর ভাষায় বর্ণনা করা যায় না, শুধু অনুভব করা যায়। আর যে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ, তার চোখ দিয়ে নিরবধি পানি গড়িয়ে পড়ছে। সে হাত বাড়ালো এবার খুব ধীরে, কিন্তু সানা আরও শক্ত করে সানি তার ভিতরে ঢুকে গেল। না, কাছে আসবেন না। ওয়াইফি, লুক এট মি। কথা শেষ হওয়ার আগেই সানা ধীরে ধীরে সানি তার বুক থেকে মুখ তুলে তাকালো। তার চোখ গিয়ে আটকালো আর্যের ওপর। পর মুহূর্তে সানি তাকে ছেড়ে চিৎকার করে, দূরে থাকুন, কাছে আসবেন না একদম। রমণী হাতের কাছে পেয়েছে পানির গ্লাস, বালিশ, পাশের টেবিলের ওষুধের বোতল, সব কিছু একে একে তুলে ছুঁড়ে মারতে লাগলো আর্যের দিকে। খুনি, আপনি খুনি। গ্লাসটা দিয়ে আছড়ে পড়ল দেয়ালে, কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল চারিদিকে। বোতলটা এসে লাগলো আর্যের কাঁধে, কিন্তু সে এক চুলও নড়ল না। আমার বাচ্চাকে মেরে ফেলেছেন আপনি, আপনি আমার সব শেষ করে দিয়েছেন। সারহাদ নিজে ভ্রম কাটিয়ে একটু এগিয়ে এলো। সিমরান, নিজেকে আপনিও খুনি, আপনারা দুজনই খুনি, আপনারা দুজন মানুষ খুন করেন, রক্তে হাত ভেজান, আর আমার বাচ্চা, আমার নির্দোষ বাচ্চা, আপনাদের পাপের শাস্তি পেল। সে মাথা নাড়তে লাগলো, চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ে যাচ্ছে। আমি জানি, আমি সব জানি, আপনারা কেউ ভালো না, কেউ না। ওরা এসে নিয়ে গেছে, আমার বাচ্চাটাকে নিয়ে গেছে, কারণ আপনারা খুনি, আপনারা অভিশপ্ত। আমি কেন বুঝতে পারলাম না, কেন আগে বুঝলাম না? আমার বাচ্চা ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ওকে আমি চাই, আমি আমার বেবিকে চাই। আর্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার ভেতরে সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে হঠাৎ গর্জে ওঠে, ডাক্তার, নার্স, জ্যাক, কাম হিয়ার রাইট নাও। তার হুঙ্কারে কয়েক সেকেন্ডের মধ্যেই ছুটে এলো নার্সরা, আর তাদের পেছনে দ্রুত পায়ে ঢুকলেন ডক্টর সায়দা। তিনি এক নজরে পুরো পরিস্থিতি বুঝে নিলেন। সবাই একটু দূরে দাঁড়ান, ওকে উত্তেজিত করাবেন না। কিন্তু সানা তখনও থামেনি। না, কেউ আসবে না, সবাই দূরে থাকেন, আমার বাচ্চাকে কেউ ছুতে পারবে না। সে হাত পা ছুটতে লাগলো, যেন অদৃশ্য কারোর সাথে লড়াই করছে। ডক্টর সায়েদা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলেন, খুব সাবধানে, যেন একটা ভাঙা কাচের টুকরো ধরছেন। সানা, আমার দিকে তাকাও, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা, সবাই মিথ্যা বলে, কেউ আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবে না। নার্সরা এগিয়ে এসে তাকে আলতো করে ধরে রাখলো। না, আমায় ছাড়ো, আমি যাব, আমি আমার বাচ্চার কাছে যাব। সে ছটফট করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে তার শক্তি কমে আসছিল। ডক্টর সায়দা দ্রুত ইঞ্জেকশন প্রস্তুত করলেন। হোল্ড হার স্টেডি। এক মুহূর্ত, তারপর সূচ ঢুকে গেল রমণীর শিরায়। তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো, চোখের পাতা ভারী হয়ে আসছে, শ্বাস ধীর হচ্ছে। তারপরও ফিসফিস করে বলল, আমার বাচ্চা আমাকে ওর কাছে নিয়ে যান প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচবো না। তার শরীর নিস্তেজ হয়ে এলো। ধীরে ধীরে সে ঘুমের অন্ধকারে তলিয়ে গেল। রুমটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। আর যে স্থির দাঁড়িয়ে আছে, চোখ স্থির হয়ে আছে সানার মুখের ওপর, যেন সে কিছু খুঁজে, কোনো চিহ্ন, কোনো প্রাণ, কোনো ভরসা। কিন্তু সেখানে এখন শুধু নিস্তব্ধতা। সে ধীরে ধীরে এগিয়ে এলো, বিছানার পাশে বসে পড়ল, কাপা হাতে সানার চুল সরিয়ে দিল কপাল থেকে। ডক্টর সায়দা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আর যে তুমি আমার সাথে এসো।
আরজের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনি আবারও ডাকলেন। আর যে ও এখন সেটেড, ওর বিশ্রাম দরকার। আরজে মাথা তুলে একবার তার দিকে তাকায়, চোখে কোনো আলো নেই। ডক্টর সাইদা নার্সদের দিকে তাকিয়ে বলেন, সবাই বাইরে যান, ওকে এখন সম্পূর্ণ রেস্টে রাখতে হবে। সানিটা কাঁদতে কাঁদতে একবার সানার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো। এসপি আবারও নিজের চোখ মুছে বেরিয়ে পড়ে। সারহাদ চুপচাপ বেরিয়ে এলো, তার মুখে কোনো শব্দ নেই, শুধু ভারী নীরবতা। সবাই একে একে বেরোনোর পর রুমের ভেতর নেমে এলো এক ধরনের ভারী দম বন্ধ করা নীরবতা, যেন কিছুক্ষণ আগেও যে উন্মত্তা, যে আর্তনাদ, যে বিকৃত হাহাকার দেয়াল কাঁপিয়ে তুলেছিল, তার প্রতিধ্বনি এখনও অদৃশ্যভাবে ঘুরপাক খাচ্ছে বাতাসের ভেতর। দরজাটা ধীরে বন্ধ হওয়ার শব্দটুকু যেন অস্বাভাবিক ভারী লাগলো আর্যের কাছে। সানার শরীর নিস্তব্ধ, ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে তার বুক ধীরে ওঠানামা করছে, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও যেন তার অস্থিরতা, তার ভাঙা মনের ছটফটানি থেমে নেই। তার আঙুলগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছে, ঠোঁটের কোণে অস্পষ্ট কিছু শব্দ জমে থাকে, আবার মিলিয়ে যাচ্ছে, যেন স্বপ্নের ভেতরেও তার হারানো সন্তানের জন্য হাত বাড়াচ্ছে। আর যে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল নিঃশব্দে, তার চোখ সানার ওপর স্থির, কিন্তু সেই দৃষ্টির ভেতর কোনো স্পষ্টতা নেই, শুধু অপরাধ বোধের এক গভীর গহ্বর। ধীরে ধীরে তার কাপা হাতটা এগিয়ে এলো রমণীর নরম তুলতুলে পিলব গালের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে আওড়ায়, মাই লাভ, ক্যান ইউ হিয়ার মি? বিপক্ষে কোনো প্রত্যুত্তর নেই, শুধু যন্ত্রের ক্ষীণ শব্দ আর নিঃশ্বাসের ওঠানামা। সে আবারও ডাকলো, ওয়াইফি, আই এম সরি। তার গলা ভারী হয়ে এলো। সে ধীরে হাত বাড়িয়ে সানার পুরো আদল নিজের দু হাতে ভরে নিয়ে ফিসফিস করে বলে, তুমি আমাকে খুনি বলেছ, ঠিকই বলেছ। আমি খুনি, আমি তোমার বিশ্বাসের খুনি, তোমার স্বপ্নের খুনি। স্যার, আমি জানতাম না তুমি তুমি আমাদের সন্তানের মা হতে চাচ্ছিলে। যদি জানতাম, প্রয়োজনে পৃথিবী উল্টো হলেও কাউকে তোমার কাছে আসতে দিতাম না, একটুও না। সে ধীরে ধীরে ঝুঁকে এলো, কপাল ঠাকালো রমণীর কপালে। তুমি বলছো আমি ওকে মেরে ফেলেছি, হয়তো সত্যিই তাই। আমার পাপ, আমার অতীত, আমার রক্তে লেগে থাকে সব অভিশাপ, সব কিছু এসে তোমার ওপর, আমাদের সন্তানের উপর পড়ে গেছে। হঠাৎ সানার ঠোঁট কেঁপে উঠল, খুব ক্ষীণ, প্রায় শোনা যায় না এমন এক ফিসফিসানি বের হলো। আমার বাচ্চা। আর যে থমকে গেল, তার বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিয়েছে। সে তড়িঘড়ি করে সানাকে একটু জড়িয়ে ধরলো, খুব আলতো করে, যেন সে ভেঙে যাবে। ওয়াইফি, আই এম রাইট হিয়ার। আমি ওকে ফিরে আনতে পারবো না, কিন্তু আমি তোমাকে একা হতে দেবো না কখনো। তুমি আমার মা হবে যদি তুমি চাও। আমি আমার জীবন দিয়ে তোমাকে আগলে রাখবো। আমি আর কোনো ভুল করবো না, আর কোনো দিনও না। সানার শরীর নিস্তেজ, কিন্তু তার ভ্রু কুঁচকে আছে, যেন ঘুমের ভেতরও সে কষ্ট পাচ্ছে। আর যে ধীরে ধীরে তাকে আরও কাছে টেনে নিল। তার বুকের ভেতর মাথা গুজে থাকা এই মেয়েটা, যে কিছুক্ষণ আগেও তাকে খুনি বলে চিৎকার করেছিল, এই মেয়েটাই তার সমস্ত পৃথিবী, অথচ সে পৃথিবীটাকেই সে রক্ষা করতে পারেনি। তুই চাইলে আমাকে ঘৃণা করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা নিজের ভাবনা তো আনবে না। নাহলে আমি নিজেও জানি না আমি কী করে ফেলবো। হয়তো তুমি সে আর্যকে দেখবে যাকে আমি তোমার থেকে লুকিয়ে রেখেছি। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো কক্ষে। তারপর সে খুব ধীরে সানার মুখের দিকে তাকালো, ঘুমন্ত, নিস্তব্ধ, ভাঙা, তবু তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান অস্তিত্ব। আর যে ঝুঁকে এলো ধীরে, অত্যন্ত মমতায় সানার শুকনো ঠোঁটে একটা চুমু রাখলো। সময় নিয়ে তার সারা আদলে নিজের ঠোঁট ছুঁয়ে সরে এলো। আমি আসছি, তুমি ঘুমাও, আমি সব ঠিক করে দেব। তারপর দরজার দিকে এগিয়ে এসে শেষবারের মতো পেছনে তাকালো। বিছানায় শুয়ে থাকা সানা নিস্তব্ধ, ভাঙা, হারানো। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল ডক্টর সাইদার কেবিনের উদ্দেশ্যে। ডক্টর সাইদার কেবিনে আর্য রিজভি বসে আছে। রুমের দরজার বাইরে সারহাদ দাঁড়িয়ে আছে। সে বারবার পা বদলাচ্ছে, মাথা ঝিমঝিম করছে তার। যেহেতু সানা আরও 12 ঘন্টা পর ঘুম থেকে উঠবে, তাই সে এসপিকে বলেছে সানিতাকে রেখে আসতে। সারহাদ কাল রাত থেকে একটানা নির্ঘুম, অসংখ্য ড্রাগস তার শরীরে এক অদ্ভুত ভারী ভাব সৃষ্টি করেছে, তবু রুমের দরজার দিকে তাকিয়ে আছে। ডক্টর সাইদা ডেস্কের ওপর ছড়ানো সানার মেডিকেল রিপোর্টগুলো আর্যের দিকে এগিয়ে দিলেন। আর্যে তাতে চোখ খুলে প্রতিটা বিষয় দেখছে। ডক্টর সাইদা ধীরে বললেন, আর যে একটা নর্মালি মিসক্যারেজে কেউ এতটা বিহেভ করে না। আই থিঙ্ক ওর ব্রেনে এমন কিছু চলছে যেগুলোর সাথে ও নিজেকে মানিয়ে নিতে পারছে না। হয়তো সেগুলো তার কল্পনায় ভাসছে, বা ও সেই ভিকটিমদের একজন নিজেকে ভাবছে, আর না হয় ও সেগুলোকে সত্য বলে অস্বীকার করতে চাইছে।
তাই এরকম অস্থির অস্বাভাবিক বিহেভ করছে। তিনি থেমে কিয়ৎকাল পর ফের বললেন, আর তুমি নিজেই জানো সে এখন এমন অবস্থা এসেছে। হঠাৎ এত ঘটনা একসাথে তার মস্তিষ্কে এসে পড়েছে, যার প্রভাব এতটাই তীব্র যে ওর বিহেভিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর যে এখনও নিচের দিকে তাকিয়ে সানার ফাইলগুলো দেখছে। চোখে আগের মতো অস্থিরতা, কপালে ভাঙা চিন্তার রেখা। ডক্টর সাইরা চোখে কোমল ছাপ রেখে বললেন, আর যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার সানাকে সময় দেওয়া। ওর মস্তিষ্ক এখন একরকম স্ট্রেসের মধ্যে। একসাথে এত ঘটনা ভেতরে ঢোকার জন্য ওর মন এখনো পুরোপুরি স্থির হয়নি। তুমি জানো ওর মধ্যে মেন্টাল ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা ছিল। তাই এখন যা সবচেয়ে জরুরি ওর শান্তি এবং গভীর ঘুম। এতে ওর মস্তিষ্ক ধীরে ধীরে সব প্রক্রিয়া ঠিক করবে আর রিকভারি শুরু করবে। এবারও সামনের মানব থেকে কোনো শব্দ এলো না। ভদ্রমহিলা আবারও বললেন, তাই আমার মনে হয় সানার এই আচরণ হওয়াটা একেবারে অস্বাভাবিক নয়। তার মস্তিষ্কে একসাথে বহু বিষয় ঘুরছে। যেসব চাপ সে সামলাচ্ছে সব মিলিয়ে তার আচরণে এমন বিহেভ হয়েছে। এখন ঘুম থেকে উঠলে ধীরে ধীরে সবকিছু স্থির হয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা বিষয়, ওকে মেন্টালি একদম চাপমুক্ত রাখতে হবে, না হয়। ওনার কথা থেমে যাওয়াতে আর যে চোখ তুলে তাকায়। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ওর ব্রেন আউটের সম্ভাবনা রয়েছে। আর যে কিছু না বলে চুপচাপ বেরিয়ে পড়ে। আর যে বের হওয়ার কিছুক্ষণ পর মিসেস সাইদা নিজের ছেলের দিকে তাকিয়ে আওড়ায়, রিজবি, মাই সান। আচ্ছা, সানার ছোট বোনকে তোমার কেমন লাগে? রেসবি বুঝলো না তার কথা, তাই ভ্রুকুঞ্চিত করে তাকায় নিজের মায়ের দিকে। সন্দেহজনিত গলায় শোধায়, কেন? আরে তুমি শুধু বলো কেমন লাগে। ভালো। তার বাক্যটুকু শ্রবণ হতে মিসেস সাইদা উচ্চস্বরে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, আমি আমার বৌমা পেয়ে গেছি। বিপরীত পাশের মানব চমকে তার দিকে তাকায়। তড়িঘড়ি করে উকি দিয়ে খোলা দরজার উপরে দেখে কোথাও এসপি আছে কিনা। তাকে না দেখে একটা স্বস্তির শ্বাস ছেড়ে মায়ের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, মম, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন? কেননা ও বিবাহিত, ওর পাশে থাকা ছেলেটা ওর হাজবেন্ড ছিল। বিপরীত পাশের ভদ্রমহিলা চমকে ওঠেন। কিন্তু ও তো বলেছিল ফারাদ ভাই। আমি তো ভাবলাম তোরা ভাই বোন। স্বামীকে কে ভাই ডাকে? বিভ্রান্তির সৃষ্টি হয় এতে। মম, এটা জেনজিদের নিউ ফ্যাশন, তাই বলে তুমি যেখানে সেখানে আমার জন্য মেয়ে দেখবে? 1 মিনিট। রিসবির সরু চোখে মায়ের দিকে সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করে। ভদ্রমহিলাও কোনা চোখে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। মম, তুমি আবার অন্য কিছু করেছো? আমি ওর নাম্বার নিয়েছি। আর? ওকে আমার নাম্বার দিয়েছি। আর? আর ওকে বলেছি নিজের বাবা মা নিয়ে একদিন আমাদের বাড়িতে আসতে। আর? আর কিছু না বাবা। আচ্ছা, ও ক্যান্সেল। এখন এটা বলো, ঈশানীকে তোমার কেমন লাগে? আমার খুব পছন্দের। কি মিষ্টি একটা মেয়ে। আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমার আর ঈশানীর বিয়ে দেব। তুমি এখন এটা বলবে না যে ও বিবাহিত। আমি ওর ব্যাপারে সব জানি। ঈশানীর কথা শোনা মাত্রই চমকে ওঠে রিসবি। নিজের কপাল চাপড়ে বলে, মম প্লিজ স্টপ। ঈশানীকে রৌনক পছন্দ করে, যদিও ঈশানী করে না, তারপরও আমি কারো লাইফে থার্ড পার্সন হতে চাই না। না, তুমি কারো লাইফের ফার্স্ট পার্সন হতে পারছো না, আর না সেকেন্ড পার্সন। এখন থার্ড পার্সন হয়ে যদি বিয়েটা করতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি বিয়েটা করে নাও। মম, ও আমার থেকে বয়সে কত ছোট জানো? ও আমার ছোট বোনের মতো। রিসবির কথায় রেগে গেলেন এবার ভীষণ বিপরীত পাশের ভদ্রমহিলা। তাই নিজের দন্তপাটি পিষে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার থেকে বয়সে যারা বড় ওরা তোমার আপা হয়। তোমার থেকে বয়সে যারা ছোট তারা তোমার ছোট বোন হয়। তোমার সমবয়সীরা তোমার বন্ধু হয়। তাহলে তোমার বউ হবে কে? পাশের বাসার আন্টি, নাকি তোমার দাদির বয়সের নানি? এখন মনে হচ্ছে আমাকে বৌমা ছাড়াই কবরে চলে যেতে হবে। মানুষের কপালে জামাই জোটে না, আর আমার কপালে বৌমা জুটছে না। একদিন তুমি ঠিকই বিয়ে করবে, কিন্তু তোমার পাশে আর মা থাকবে না তখন। ইনি বাক্যখানা উগড়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়েন। রিসবি স্পষ্ট বুঝতে পারছে তার মা ভীষণ রাগ করে ফেলেছে। পুরো দুনিয়ার সামনে তার মা একজন সিনিয়র ডক্টর হলেও তার সামনে একদম বাচ্চাদের মতন হুটহাট রেগে যান। রিসবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মাকে মানাতে চলে যায়। ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, তো আমার লক্ষ্মী মাটা এবার রাগ করে ফেলেছে? একদম আমার কাছে আসবে না। আমি তোমার কোনো লক্ষ্মী মাটা নই। এই বলে তিনি রেগে রিসবির হাত ঝটকা মেরে সরাতে রিসবির হাত লেগে ওনার টেবিলের ওপর থাকা ফাইলগুলো নিচে পড়ে যায়। রিসবি এককাল হেসে ফাইলগুলো উপরে তুলতেই হঠাৎ একটা ফাইলে তার চোখ আটকে যায়। সে ভ্রু কুচকে বলে, মম, এটা তো সানার ফাইল, কিন্তু আর্যের কাছে যেটা ছিল।
রিজভিকে আর কিছু বলতে না দিয়ে মিসেস সাইদা খপ করে তার হাত থেকে ফাইলটা টেনে নিয়ে তড়িঘড়ি করে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা সানার ফাইল। তুমি দেখে কি করবে? তুমি যাও এখান থেকে। কিন্তু মম, এটা মনে হচ্ছে নতুন ফাইল। কিসের নতুন? এটা ওটারই কপি। তুমি তুমি এখান থেকে যাও। যেদিন বৌমা নিয়ে আসতে পারবে সেদিন আমার চোখের সামনে আসবে, না হলে আসবে না। তাড়াতাড়ি যাও এখান থেকে। রিজভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়ের কঠিন চক্ষু দেখে আর কিছু না বলেই বেরিয়ে পড়ে। রিজভি তার দৃষ্টিগোচর হতেই মিসেস হায়দা একটা স্বস্তির শ্বাস ছেড়ে তাড়াতাড়ি কাঁপা কাঁপা হাতে ফাইলটাকে খুলে দেখলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। হঠাৎ টুং করে তার মোবাইলে একটা মেসেজ আসে। তিনি স্ক্রিনে মেসেজটা দেখা মাত্রই ঘাবড়ে যান, বিড়বিড় করে আওড়ান, ওনাদের মেসেজ। মিসেস সাইদা কাঁপা কাঁপা হাতে মেসেজ পাঠিয়ে দিলেন। কাজ হয়ে গেছে। আর 1 সেকেন্ড লেট না করে নিজের কাঁপা কাঁপা হাতে ফাইলটাকে সিক্রেট ড্রয়ারে রাখার জন্য ঢোকাবেন। ঠিক এমন সময় দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তিনি চমকে যান। একটা ফাঁকা ঢোক গিলে বলেন, আর যে তুমি এখানে, তোমার তো সানার কাছে থাকার কথা ছিল। আর যে কিছু না বলে তার কেবিনের সামনে চেয়ারটায় বসতে বসতে বলে, মিসেস সাইদা তুতমিশ, আপনি একটু আগে বলেছেন স্যার এখন বেড রেস্ট দরকার, তাই ভাবলাম ওই সময় আমি আমার ওয়াইফের দ্বিতীয় ফাইলটা পড়ে নেই। আর্যের কথা শোনা মাত্রই বিপরীত পাশের ভদ্রমহিলার মাথার দুপাশে চিকন ঘামের রেখা দেখা দিল। তারপরও নিজের ঘাবড়াহটাকে ভেতরে চেপে শক্ত কণ্ঠে বলেন, কিসের ফাইল? এটা তো ওটারই কপি যেটা তোমার কাছে আছে। আর্যি শুনল না তার কথা, বরং সে একগাল হেসে নিজের হাত বাড়িয়ে বলে, মিসেস সাইদা, আমাকে ফাইলটা দিন। ভদ্রমহিলা আর কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেয় আর্যের দিকে ফাইলটা। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।